আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনটাই আমাদের সামনে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে প্রধান আলোচিত বিষয়। কিন্তু সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, কারা অংশ নিতে পারবেন না, এটাও কিন্তু আলোচনায় চলে আসছে। যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা সবাইকে অংশ নিতে পারবে, তাও কিন্তু মনে হচ্ছে না। আবার যে সমস্ত রাজনৈতিক দল এখনো কোনো নিবন্ধনই হয় নাই, তারাও দেখছি এ নিয়ে বেশ সোচ্চার এবং সরকারও তাদের বেশ গুরুত্ব দিচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে, এই প্রশ্নটা কিন্তু ইদানিং উঠছে। নিষিদ্ধ করা হলে কিভাবে করা হবে? আদালতের মাধ্যমে নাকি নির্বাহী আদেশে? নির্বাহী আদেশে নিষিদ্ধটা কি যৌক্তিক হবে? এই সমস্ত প্রসঙ্গ উঠছে। এর মধ্যে আমরা দেখতে পেলাম এবার প্রথমবারের মতো যে প্রবাসী যারা ভোটার আছেন আমাদের প্রায় 1,30,00,000-এর মতো, তাদের জন্য সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন। এই ফাঁকে ছোট করে বলি, বাংলাদেশে নতুন আহ মার্কিন দূতাবাসে যে রাষ্ট্রদূত আসবে, নতুন রাষ্ট্রদূত আসছেন, তার নাম ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত হয়নি এখনো। নাম ঘোষণা করা হয়েছে, সিনেটের সেটা পাশ হবে, তারপর সেটা নিয়েও যদি সম্ভব হয় একটু আলাপ করব। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আরশাদ মাহমুদ, সিনিয়র সাংবাদিক। ওনাকে আপনারা সবাই চিনেন, আমাদের অনুষ্ঠানের নিয়মিত অতিথি। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে ছোট করে একটু শেষ করি। এই যে আমরা শুনলাম যে যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি নাকি একসময় ঢাকাতেও ছিলেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত। তো ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, দেখলাম যে অনেকগুলো পত্রিকা মানে অনলাইনে আমি দেখলাম বেশ গুরুত্ব দিচ্ছে। তো এটা কি আপনি চিনেন নাকি ভদ্রলোককে? না, প্রথম কথা হলো আমি তো চিনি না, আর চেনার কোনো কারণও নাই। তার কারণ এরা হলো আহ, মানে ফরেন সার্ভিসের অফিসার। আর আপনাকে একটা কথা বলে রাখি, আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিসের যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং যেতে পারে না। ওই লবিস্টরা যায়, তারপরে ক্ষমতাসীনদের লোকজন। যেমন আপনাকে বলি, এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কভেটেড পোস্টিং গুলো হইল লন্ডন, প্যারিস, বেজিং, মস্কো, টোকিও। কেমন? এইখানে সাধারণত সাধারণত কোনো কেরিয়ার ফরেন সার্ভিসের অফিসার ওখানে যেতে পারে না, এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে, কিন্তু ওদের কথা কেউ শোনে না। তো ফলে অনেকে চাকরি বাকরি ছেড়ে দিয়েও চলে যায়, যার কারণে এইসব প্রাইস পোস্টিং গুলা তারা পায় না কখনো। আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে কি, যারা আসে রাষ্ট্রদূত হয়ে, এদের ওয়াশিংটনে কেউ চেনে না। আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম, স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি, এবং ওই ডিপ্লোম্যাটরা আমাদেরকে বলতো যে ভাই, আমাদের তো কোনো পাত্তা নাই কোথাও, মানে আমাদের কথা তো কেউ শোনেই না। এটা অদ্ভুত ব্যাপার। যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে, এটা আমেরিকানরা জানার তো কোনো কারণও নাই। মানে সেখানে তারা চিন্তা করবে জাপানে কে যাবে, মস্কোতে আমরা আমরা তো মাতামাতি, আমরা এদেরকে নিয়ে তো মাতামাতি করি কেন? ওই যে সাদা সাদা আমেরিকান। আচ্ছা, আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি। ধরেন, আমেরিকার রাষ্ট্রদূতকে আমরা কেন গুরুত্ব দেওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণও নাই। কারণ নাই এই জন্য যে এখানকার যে রাষ্ট্রদূত যে আছে, সে তো ওখানকার সেক্রেটারি অফ স্টেটের সাথে কথাও বলতে পারে না, দেখাও করতে পারে। বিকজ তাকে তো সেক্রেটারি অফ স্টেট যে হয়, তাকে তো 193টা দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কাজ করতে হয়। তো তার তো দিনের মধ্যে 24 ঘন্টায় আপনার আমার মতো, তার তো আল্লাহ তাআলা 48 ঘন্টা দেয় নাই। ফলে তাকে তো প্রায়োরাইজ করতে হবে যে কার সাথে দেখা করবে, কার সাথে। সে যখনই যদি তার কাছে কোনো রিকোয়েস্ট যে বাংলাদেশ মানে ইউএস অ্যাম্বাসাডার টু বাংলাদেশ দেখা করতে যায়, ওখানে তার সেক্রেটারিকে ধমক দিয়ে বলবে তোমার তো মিয়া কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি তার সাথে কি কথা বলবো। দেশে রুটিন কাজ করবে। কেমন? এগুলো আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এইখানে একটা অ্যাম্বাসাডার ছিল হাওয়ার্ড শেফার, 1987 থেকে 90 সাল পর্যন্ত এরশাদের সময়। তো তার সঙ্গে আমার পরিচয় ছিল, যা হয় সাংবাদিকের। তো আমি 92 সালে ওয়াশিংটন গেলাম আর কি, ওই জেফারসন ফেলোশিপে। তো ওখানে যাওয়ার পরে আমি হাওয়ার্ড শেফারকে খুঁজে বের করতেছি, মানে চেষ্টা করতে স্টেট ডিপার্টমেন্টে বলতেছি। বিশ্বাস করেন আপনি কি, কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি। হ্যাঁ, তা আমি তো অবাক হয়ে গেলাম যে তাদের অ্যাম্বাসাডার চাই। আমি বললাম তোমাদের বাংলাদেশ বলে এরকম কত অ্যাম্বাসাডার যায় আসে, আমরা কি কারো খবর রাখি না। পরে যাই হোক, তাকে খোঁজ খবর করে বার করলাম। সে জর্জ ওয়াশিংটন জর্জ টাউন ইউনিভার্সিটির স্কুল অফ ডিপ্লোমেসি আছে একটা, সেখানে ওই পড়ায়।
কি পার্ট টাইম পড়ে, তো তার সাথে আমি দেখা করতে গেলাম। আমি বললাম তোমার তো কেউ চিনে দেয় কেন? বলে আমার চিনবে কেন, আমি তো কেউ না। ঠিক এই কথাটাই বললো। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে মুশকিলটা হয়েছে কি, মানে আমেরিকান অ্যাম্বাসাডার মানে সাংঘাতিক, তাকে নিয়ে দেখবেন সবকিছু জল্পনা কল্পনা, সে এইটা করতেছে, পিটার হাস ওইটা করতেছে, এটা করতেছে। আরে বাবা, আচ্ছা, পিটার হাস এখন যে একজন ভারপ্রাপ্ত আছেন, তিনিও দেখলাম যে আপনার বিভিন্ন দলের লিডারদের সঙ্গে কথা বলতেছেন। আবার আমাদের যিনি সংস্কার কমিশন, সেই কমিশন তার সঙ্গে যাচ্ছে তার অফিসে দেখা করার জন্য। এগুলি কেন? এইটাই আর একটা ব্যাপার যে আমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই যে ওদের সিস্টেমটা কিভাবে কাজ করে। কেমন ওরা মনে করে কি আমেরিকান অ্যাম্বাসাডারের সাথে কোন রকমের ইয়ে করতে পারলে যদি ওয়াশিংটনে কেউ আমাদেরকে, কিন্তু এর তো কোনো পাত্তাই নাই। এই যে কি জ্যাকবসন নাকি এখন যে সিডি আছে, চার্লস অ্যাফেয়ার্স, জি, একে তো কেউ জি, জি। চিনে না। কেমন একে কেন চিনবে? আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, তাদের নিজস্ব লোকজন বসাবে তারা সব জায়গায়। আর দেখেন আমাদের আশ্চর্য লাগে, এই আমাদের এখানে স্যুট টাইওয়ালা সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে, মানে 1 সেকেন্ড দেরি করে না। আমি সেদিন দেখলাম যে কি সিইসির সাথে অমুক অ্যাম্বাসাডার। আচ্ছা, আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়ার সিইসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসাডার দেখা করছে? এটা শুনছেন কোথাও? কোন বলবো তোমার কাজ কি এখানে, তোমার তো কোনো দরকার নেই, আমরা যদি প্রয়োজন মনে করি তোমার। তো আমাদের আমাদের নেতা নেত্রী বা অফিসিয়ালরা যতদিন এই জিনিসটা বুঝতে না পারবে ততদিন এর গুরুত্ব বেশি। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, হ্যারি টমাস বলে একজন আফ্রিকান আমেরিকান এখানে অ্যাম্বাসাডার হিসেবে আসছিল। কেমন, জি, তো জি, আমি জি। তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি 2003 সালে। তো সে তারকে একটা ইমেল পাইলাম আমি তার কাছ থেকে। তো আমাকে বলছে, ডিয়ার স্যার, my name is Harry Thomas and I have just been confirmed as the next US ambassador to Bangladesh. I have been recommended highly by a friend to meet you before I leave for Dhaka. তো সে আমাকে দাওয়াত দিল, ইমেল পাইলাম, আমরা গেলাম লাঞ্চ খাইতে। আমি তাকে বললাম যে হ্যারি দেখো, তোমার তো এখন এখানে কেউ চিনে না, কিন্তু যে মুহূর্তে তুমি বাংলাদেশে যে ল্যান্ড করবা তুমি একটা বিশাল লোক হয়ে যাবে, তোমরা সবাই তোমাকে ইয়ে করতে থাকবে। হ্যাঁ, এবং বিশ্বাস করেন সে এক্স্যাক্টলি তাই হলো। পরে তখন তার সাথে আমার ওয়াশিংটনে দেখা হইলো, আমার বললো তুমি তো ঠিকই বলছো, আমি তো ওখানে বিশাল ব্যক্তি, এখানে তো আমার কেউ চিনে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আসলে আমরা বুঝিও না ওই যে সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে না করে। এই জি। যে কেউ আর হয় কি এখানে টিভির সাংবাদিকরাও ওরাও বুঝে না যে কোনটা নিউজ আর কোনটা নিউজ না। মনে করে আমেরিকার অ্যাম্বাসাডার এর সঙ্গে দেখা করবে, তাহলে এটা একটা বিশাল নিউজ, এটা কোনো নিউজই না। প্রথম কথা হলো আচ্ছা, আমেরিকান যাও, অ্যাম্বাসাডার এতে এগুলো আমরা বোঝার আমরা দরকার। যেহেতু ওদেরকে ওদের দেশে খুব একটা দাম টাম দেয় না, আমরা আর বেশি দাম না দেই, আমরা বরং অন্য আলোচনায় আসি। এই রাইট। আলোচনাটা গত কয়েকদিন ধরে চলছিল, খুবই আপনার আলোচনা আপনার সঙ্গে আলাপ করা হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এই যে যে আপনার গণ অধিকার পরিষদ, তাদের লিডারকে মারা হলো, প্রহার করা হলো, এবং তারপরে দেখলাম তারা এক দফা দাবি দিয়ে বসলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং আরো এর সঙ্গে অন্য অন্য অনেক দলও দাবি দিল। কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম, যে তাকে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান আছেন, সভাপতি আর কি, নুরুল হক নূর, তাকে তো মেরেছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। তো তার সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন জোরালো হচ্ছে আমি ঠিক মিলাতে পারছি না। আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাও ঠিক কিনা। আমি এর সঙ্গে আরো একটু বলে দিই আপনাকে, যে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে গতকালকে, সেখানেও কিন্তু দেখলাম যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এই সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন জিনিসটাকে? জোর করে বা নির্বাহী আদেশের মাধ্যমে, ভোটের মাধ্যমে কোন দলকে নিষিদ্ধ করা, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়। এবং আমরা আগেও দেখেছি, আওয়ামী লীগকে আগেও ৭৪-এর পরে প্রত্যাশা করা, জামাতকে নিষিদ্ধ করা, তারপরে বিএনপি কে এরকম ভাবে মানে কোন স্পেস দিচ্ছিল না আওয়ামী লীগ। তো দেখেন এতে হয় কি, মানুষের সহানুভূতি জাগে, মনে করে যে তাদের উপরে সরকার অবিচার করছে। এই কারণে যাদের দাঁড়ানোরই কথা তারা আবার মানুষের আস্থা অর্জন করতে থাকে, তাদের ভালোবাসা সহানুভূতি। এ কথা আমরা আগেও দেখেছি। এগুলা আমাদের মানে বিদেশের কোনো রেফারেন্সের দরকার নেই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাউকেই আপনি নিষিদ্ধ করার প্রয়োজন নাই। এগুলো দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে জনগণের কাছে, হাতে ভোটারদের। তারা যদি কাউকে অপছন্দ করে তারা সেটা ভোটের বাক্সে প্রমাণ দেবে। আপনি জোর করে কেন? জোর করে করলে যে তার যে ফল ভালো হয় না, আমরা তো দেখতে পাচ্ছি সেটা তো আমরা আগেই দেখলাম। আর দূরের যে প্রসঙ্গটা বলতে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে নূর, এই তার জন্য আমার একটা
সে খুব সাহসী একটা লোক বলে আমার মনে হয়। তার কারণে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কিভাবে তাকে পিটাইছে ছাত্রলীগের ছেড়ে ফেলে কথায় কথায়। তারপরে এই সরকার আমলে এটাও যদি তারা করে, আজকে ফেসবুকে দেখলাম দেখেছে যে নূরের জ্ঞান ফেরার পরে সে প্রথম যে কথাটা বলেছে যে আমরা তো আগেই ধরেছি। তো এটা যে কত বড় একটা মানে অপবাদ এই সরকারের জন্য, এরা কি এই জিনিসগুলো বুঝে না নাকি? আর আপনি যেটা বললেন, আমরা সবাই ভিডিওতে দেখলাম যে পুলিশ আর মিলিটারি মিলে মামলা। এখন আইএসপিআর এটাতে একটা বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য তাদের? যে ওখানে তারা গেছিল মিছিল করে, আমরা নানান ভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করার পরেও তারা শুনে নাই। এর পরিপ্রেক্ষিতে সেখানে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে, যার ফলে মানে মারামারি হয় এবং আমাদের কিছু সদস্য আহত। কিন্তু আপনি যে আইএসপিআর আপনি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, আপনি দূর যে একটা এত বড় একটা ঘটনার ভিকটিম, আপনি তার কথা বলবেন না কেন? তার কথাটা কেন আপনি থেকে গেলেন? এটা এটা নূর তো একজন জাতীয় পর্যায়ের নেতা, সে তো এলেবেলে কোন লোক না, সে তো একটা পলিটিক্যাল পার্টির লিডার। আমি সেটাই বলছি যে সেটা একটা জাতীয় পর্যায়ের নেতা। আপনি তাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিলেন আপনার আইএসপি এর প্রেস রিলিজ থেকে। এটা কেমন? এটা তো মানুষের সন্দেহ হচ্ছে যে আপনারা আসলে বিরোধী। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, আমি 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 বরং আপনাকে, আমি একটু থামাই আপনাকে, আমি বরং আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মঞ্চ ৭১ নামে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে হঠাৎ করে একটা মব হলো, এবং মব হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেলো। প্রথম বলা হলো তাদের নিরাপত্তা দেওয়া হবে, তারপরে ১২ ঘন্টা আটকে রেখে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন করা হলো, এবং বলা হলো তারা নাকি সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল। এখন প্রশ্ন হলো, এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন, বয়স্ক মুক্তিযোদ্ধা সবাই, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, সাংবাদিক আছেন, আমাদেরও সহকর্মী মঞ্জুর আলম পান্ডাকেও নিয়ে গেল যা হলো সেখানে। তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন? না, এটা তো মানে এত পরিষ্কার ব্যাপারটা। প্রথম কথা হলো যে ষড়যন্ত্র যে কোনোদিন ওপেন ফোরামে হয় এটা আমি জীবনে প্রথম শুনলাম। ষড়যন্ত্র সবসময় শুনেছি যে গোপনে হয় কিংবা কেউ যাতে না জানতে পারে। এরা বলতো কি যে ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এরা ষড়যন্ত্র লিখতেছে। ভাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটের মতো এরকম একটা ওপেন মঞ্চে গোল টেবিল আলোচনায় কিভাবে এটা ষড়যন্ত্র হতে পারে, এটা আমার কাছে ঠিক পরিষ্কার না। তারপরে তারা সেখানে গেলেন, যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন, তারপরে পুলিশ আসলো। সেখানে পুলিশ এসে তাদের জন্য যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিছু বললো না। যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু মঞ্জুরুল আলম পান্না, সেও। আচ্ছা, এখন আমার কাছে সবচেয়ে কষ্ট লাগলো যে আপনি যে সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানে সাংবাদিকদের স্বার্থ রক্ষা, যেমন সম্পাদক পরিষদ আছে, সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে, তো আপনারা তো এই পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় 10 দিন আগে, তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে কোনো বিবৃতি দিলেন। আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি, বিশেষ করে এই সরকার। তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন, তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকাচ্ছেন, তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। সম্পাদক পরিষদ বা সাংবাদিকদের ইউনিয়ন এই কথা বলতে হবে। আর আপনারা যে এখন চুপচাপ আছেন, আর কয়দিন পরে আপনাদের উপর যখন এরকম আক্রমণ হবে, তখন আপনাদের পক্ষে কে যাবে এই কথাগুলো? আর সবচেয়ে বড় কথা, আপনি আগের হাসিনা সরকারের মতোই যদি এই আচরণ করেন, আগে হাসিনা সরকার সময় দেখছি সাংবাদিকদের দলীয় সাংবাদিক না হলে তাদেরকে যতভাবে পারেন হয়রানি করছে, জেলে দিচ্ছে, এগুলো করছে। তো তার যে আপনারাও সেই একই কাজ করেন, আপনার সঙ্গে মোহাম্মদ ইউনূস এবং হাসিনার পার্থক্য। আপনি তো এসেই বলেছিলেন আপনার খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা। তো এখন আপনার কার্যকলাপে আমরা বুঝতে পারছি যে আপনি আবার নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে কিনা, একই অবস্থা। আর আপনি সন্ত্রাসবাদ আইনের মামলা কিভাবে তাদের বিরুদ্ধে, যারা সন্ত্রাসটা করলো মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত, যে মব সৃষ্টি করে তারা ওখানে, আপনি সাংবাদিকদের আটকায় রাখবেন, কোনো জামিন দিবেন না, এটা কেমন? একটু ব্যানানা রিপাবলিক হয়ে গেছে।
খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর একটা কথা আমি যে কথা বলে শেষ করবো আজকে আলোচনাটা, এটা হলো এটা একটা সুখবর যে আমাদের প্রবাসী ভোটারদেরকে এবার ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সেই জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আপনি জানেন প্রায় 1,30,00,000 প্রবাসী ভোটার কিন্তু আমাদের আছে। এবং ইন্টারেস্টিং হলো এই কাজের জন্য যে প্রজেক্টটা করা হয়েছে, যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে, সেখানে ব্যয় ধরা হয়েছে 49,43,00,000 টাকা। এবং এটা ঠিক আছে লাগতে পারে, আমি জানি না কি করবে, কিন্তু তারও যে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে 30 জন পরামর্শক নিয়োগ করা হবে এবং এই 30 জন পরামর্শক বাবদ খরচ হবে 15 কোটি টাকা। তো এই এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আমি প্রথম থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, মানে এটা একটা হরে লুটের রাজত্ব, যে যেমনে পাবে। আচ্ছা, এই তারপরে এটা তো একটা হলো, প্রথম কথা হলো যে আমি ভোটার, দেশিদের ভোটার, এটার জন্য কি করা, কি এক্সপার্টিস দরকার, আমি তো এটা আমার কাছে মাথা আসছে। এর জন্য 30 জন লোক নিয়োগ, 30 জন লোক আপনি খোঁজ খোঁজ খবর করে নিয়ে দেখবেন, ঠিক এই সরকারের সঙ্গে বিভিন্ন ভাবে যারা সংশ্লিষ্ট, জড়িত, ঘনিষ্ঠ, তাদেরকে এই সমস্ত কাজ দিয়ে দিই। আচ্ছা, তুমি তোমাদের 50 লাখ টাকা এমনি দিন, যেহেতু তুমি আমাদের গুণগান গাইছো। তো এখন আপনি যদি আগের সরকারগুলোর মতোই, বিশেষ করে হাসিনার সরকারের মতো যদি এরকম আচরণ করেন, আর সবচেয়ে বড় কথা ভাই, এটা তো কমিশনের টাকা না। আপনি আমি আমরা তো ট্যাক্স দিয়ে খাইয়েছি, এটা তো আমাদের টাকা। তা আপনি কার পারমিশন নিয়ে এই টাকাগুলো এইভাবে খরচা করতেছেন? আরেকটা খবর দেখলাম আমার কাছে ইন্টারেস্টিং, যে এই কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কানাডাতে যান। কানাডায় অনেক বাঙালি আছে। তা আমার যখন এই খবরটা দেখলাম, আমার খুবই মনে হলো, আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ সময়, তার উপস্থিতি সর্বক্ষণ প্রয়োজন দেশে, তাকে ওখানে কেন যেতে হবে? আর ওখানে গেলে সে তো একা যাবে না, তার সঙ্গে আরো 10 এদের এদের একটা হচ্ছে, এই যে সুটটাই আমার লোকজন, এরা করবে কি, বিজনেস ক্লাসে ট্রাভেল করবে, এয়ার ট্রাভেল, যেহেতু তার তো নিজের পয়সা না, এটা হলো সব ওই মানে হলিউডের পয়সা। 5 তারা হোটেলে থাকো, ডেলি টিএ দিয়ে নাও, কিছু পয়সা করি, এইভাবে রোজগার চলে আসে। এবং কোন রকম কোনো জবাবদিহিতা নাই করে এই ধরনের লুটপাট গুলো অবাধে, মানে দীর্ঘদিন থেকে যে সরকারি আসে এইগুলা দিক থেকে আসছে। এর তো একটা একটা মানে দরকার, এর তো একটা শেষ হওয়ার দরকার। যে আমার কাছে কি মনে হয় জানেন, এই সুটটাই বলা লোকগুলোকে আমাকে মার্সেনারি, মানে ভাড়াটে। এরা দেশের দেশের জন্য এদের বিন্দু মাত্র কোনো মায়া দল নাই, কিচ্ছু নাই। এরা আসছে খালি লুট করার, কিভাবে তারি। আর বলবে যে আমি সবটাই করি, আমি ইংরেজিতে কথা বলি, আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি, অর্থাৎ আমি ট্যালেন্টেড, আমি অত্যন্ত মেধাবী, অর্থাৎ আমি আমার এই দরকার। আরে ভাই, আমাদের তো এত মেধাবী লোকের দরকার নাই। আমাদের দরকার এমন লোক যারা কথায় কথায় বিদেশ যাবে না, যারা বিজনেস ক্লাস ট্রাভেল করবে না, যারা 5 তারা হোটেলে থাকবে না। এটা একটা গরিব দেশ, এটা তো মানতে হবে। আপনাদের কার্যকলাপ, ভাব ভাব, আচার অনুষ্ঠানে মনে হয় যে আপনারা রানী ভিক্টোরিয়ার বংশ। জি, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদের বিশ্লেষণ, আমাদের দেশ, আমাদের রাজনীতি এবং আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে যা হচ্ছে দেশে, সেগুলো নিয়ে ওনার মন্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।